দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ক্লেমন বেয়ন্ডা গ্যালারিতে। আপনাদের সাথে আছি আমি আশিক রুদ্র। আজ আমরা কথা বলবো যুব দল নিয়ে। আপনারা জানেন যে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল চ্যাম্পিয়ন হয়েছে এবং সামনে বিশ্বকাপ আছে, তার আগে এশিয়া কাপ আছে। তাদের পরিকল্পনা এবং এই ত্রিদেশীয় সিরিজ জয়ের যে মিশনটা সেটা কেমন ছিল সেটা নিয়ে আমরা কথা বলবো। আলোচনা করতে আমাদের সাথে আছেন অনূর্ধ্ব-19 দলের অধিনায়ক আজিজুল হাকিম এবং নির্বাচক এহসানুল হক। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। দর্শক চাইলে আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিয়ে জানাতে পারেন প্রশ্ন কিংবা মতামত। আমরা আলোচনায় যেতে চাই। আজিজুল, যদি একটু বলা যায় যে আসলে এই ত্রিদেশীয় সিরিজটা জয় এবং যেই মাঠে আসলে হয়তোবা বিশ্বকাপটা হবে সেখানকার কন্ডিশন সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া নিশ্চয় হয়েছে। কেমন ছিল জার্নিটা? ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আপনাকে। অবশ্যই জার্নিটা আলহামদুলিল্লাহ ভালো ছিল। আর আমাদের যেটা ওয়ার্ল্ড কাপ সামনে রয়েছে এটা আর কি প্রিপারেশন আমাদের জন্য, যে আমরা কতটা বেটার হতে পারি। প্রিপারেশন এটা সিরিজ ছিল দুইটা, সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়েটা। আমাদের ওখানে এখন আমরা ভালো নলেজ আসছে যেটা কিনা আমাদের খুব হেল্প করবে। উইকেট, গ্রাউন্ড এবং সেখানকে ওই সময়টা কেমন ওয়েদার থাকতো যেটা আমরা জানছি। ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ আমরা সব দিক থেকে একটা প্রিপেয়ার্ড মনে হইতেছে আমার কাছে। এবং ফাইনাল কথা যদি বলা হয় যে আমরা রিজান হোসেনের একটা খুব অলরাউন্ড পারফরমেন্স আমরা দেখতে পেয়েছিলাম। 95 রান একটা ইনিংস দেখেছি, 5 উইকেট নিয়েছে। বলা যায় যে ম্যাচের সেরা আসলে সেই ছিল। মানে তার ইনিংসটা বা তার আসলে পারফরমেন্সটা যদি একটু আপনি বিশ্লেষণ করেন কেমন ছিল আসলে ফাইনালে? আসলে দেখেন যে এটা একটা ব্রিলিয়ান্ট ইনিংস এবং আমি মনে করি যে একটা ব্রিলিয়ান্ট পারফরমেন্স। কারণ কি যে সময় সিচুয়েশন ছিল আসলে ওই সময় থেকে ও নিজেকে ওইভাবে প্রুভ করছে যে 94 এবং 5 উইকেটও নিয়েছে। এটা একটা অনেক বড় বিষয় যে আসলে টিমের একটা কি পারফরমেন্স, এটা খুবই দরকার ছিল আমাদের টিমের জন্য যে একটা মিডল অর্ডারের ব্যাটসম্যান। যাতে সবাই কথা সারা ছিল, সবাই কথা বলতেছে যে আমাদের মিডল অর্ডার কোনো স্ট্রং কল লাগবে যদি আমরা ভালো টিম হইতে চাই। সেখানেও ভালো করছে, এটা খুবই ভালো আমাদের জন্য। সেজন্য ভাই আপনার কাছে একটু জানতে চাই যে আসলে আমরা সেই ডিসেম্বর থেকে কিন্তু অনেকগুলো সিরিজ খেলছি। এশিয়া কাপের পর থেকে যদি বলা হয় শ্রীলঙ্কার বিপক্ষে খেললাম, এখন সাউথ আফ্রিকার বিপক্ষে একটা দ্বিপাক্ষিক সিরিজ ছিল, ট্রাই নেশন। এখন পর্যন্ত যে আসলে ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন নিয়ে যে আগানো, সেটা এখন পর্যন্ত দলের অবস্থাটা কেমন দেখছেন? এখনও কী ধরনের ল্যাকিংসগুলো আছে যেগুলো আসলে সামনের সিরিজগুলোতে আসলে সেগুলো পূরণ করা সম্ভব? প্রথমে আমি বলবো যে আমরা এই সিরিজটা বিশেষ করে ট্রাই নেশনটা আমাদের অনেক বেশি হেল্প করেছে একটা টিম কম্পেট করার জন্য। টিমটার মধ্যে এখন আমি নোটিফাই করতে পারবো না যে আবরার ভালো নাকি তামিম ভালো নাকি রিজান ভালো বা আবদুল্লাহ ভালো। সবাই সবার রোলগুলো কিন্তু এখন বুঝতে শিখেছে এবং সিচুয়েশন অনুযায়ী খেলার চেষ্টা করছে। আমি সবচেয়ে বড় ধন্যবাদ দেব অল কোচিং স্টাফ, টু বি অনেস্ট, যে তাদের অক্লান্ত পরিশ্রমে তামিমরা অনেক কিছু নলেজ গ্যাদার করতে শিখেছে এবং ডে বাই ডে সেটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে তাদের যেসব ত্রুটিগুলো থাকে তাকে একদম হাতে কলমে আসলে মাঠের মধ্যে বুঝিয়ে দেওয়া হয়, যেটা খুব সহজে তারা বুঝতে পারে। বিকজ অফ এই বয়সে আপনি দেখবেন যে রোলটা আসলে বোঝাটা ভেরি ডিফিকাল্ট, যে আমার কী রোল, আমি কি রোলে ব্যাটিং করছি, কি রোলে বোলিং করছি বা ফিল্ডিংটা করছি। এই ল্যাকিংসটা মনে হয় এখন ন্যাশনাল টিমেও আছে কম বেশি। রাইট, এই জিনিসটা থাকবেই এবং তাদেরকে কিন্তু একদম স্পেসিফিকভাবে কন্ডিশন অনুযায়ী সব কিছু বোঝানো হচ্ছে এবং তারা এটা ইমপ্লিমেন্ট করছে। ইয়েস, ফেল হচ্ছে, আবার কারেকশন করে আবার আসছে, বাট এটা একটা বড় হেল্প হয়েছে যে আমরা বিগত যতগুলা সিরিজ খেলেছি, যদি ধরেন ইউএই, এশিয়া কাপ, শ্রীলঙ্কা, বাট এই সিরিজটা অনেক বেশি সময় পেয়েছে প্লেয়াররা কোচিং স্টাফের কাছ থেকে এবং আমার কাছে মনে হয় যে একটা কম্প্যাক্ট একটা টিম হিসেবে যদি গড়ে ওঠা দরকার থাকে, সেই জিনিসটাই কিন্তু একটা ভিত্তিটা গড়ে উঠেছে এই ট্যুরটা থেকে অ্যাটলিস্ট। আপনি কোচিং স্টাফের কথা বলছেন, আমরা যদি আপনি যেহেতু অনেক দিন ধরে আছেন, বয়সভিত্তিক দলের সাথে কাজ করছেন, 2020 বিশ্বকাপে যখন আমরা চ্যাম্পিয়ন হলাম, এরপরে আসলে এই যুব দল নিয়ে অনেক এক্সপেকটেশন ছিল, সবার ছিল। একটু ডাউনফল করেছিল নাবিন নওয়াজ, সেই সময় যে আসলে চ্যাম্পিয়ন দলের কোচ তিনিও চলে গিয়েছিলেন। তার আবার চলে আসা ইনক্লুশন, এটা আসলে কতটুকু ইম্প্যাক্ট ফেলছে এবং আসলে তার কোচিং দর্শনটা কেমন কাজে দিচ্ছে আসলে যুব দলের ক্ষেত্রে? নাভিদ কিন্তু 4 বছর কোচিং করিয়ে গেছে বাংলাদেশকে এবং ওর কিন্তু
বাংলাদেশের যে টোনটা সেটা কিন্তু খুব ভালো করে ধরতে পারে। শ্রীলঙ্কা বাংলাদেশ খুব কাছাকাছি একটা টোন রয়েছে, বাট বাংলাদেশের টোনটা সে খুব ভালো বুঝতে পারে। ইজ এ ভেরি হার্ডওয়ার্কিং গাই, ভেরি নলেজেবল ক্যারেক্টার, এবং সে একটা হিউজ বিগ টিমমেট। যে আপনি কোচিং স্টাফে কার কী রোল, সেই রোলগুলো দিয়ে তার কাছ থেকে কাজ বের করে আনাটা কিন্তু একটা হেড কোচের কাজ, এবং নাভিদ নওয়াজ সেটা খুব ভালো করে জানে। আমি অনেক কোচরে দেখেছি এইজ গ্রুপে যে তারা খুব একটা বেশি সময় দিতে চায় না। আপনি যদি দেখেন আমাদের নেটের সেশনই থাকে 3 ঘন্টা 4 ঘন্টা, এক একটা প্লেয়ার, ওকে আমি বলি 1 ঘন্টা 1.5 ঘন্টা ব্যাটিং করছে, জাওয়াদ 1 ঘন্টা 1.5 ঘন্টা ব্যাটিং করছে, যতক্ষণ ব্যাটিং করতে ইচ্ছা করে ব্যাটিং করছে, কথা বলতেছে, তাকে কারেকশন করে দিচ্ছে। এই জিনিসটা কিন্তু আমি খুব ভালো দেখেছি নাভিদের কাছ থেকে, এবং ইয়েস ইজ ভেরি নলেজেবল। দেখেন টেস্ট প্লেয়াররা যখন একটা কোচিংয়ের দায়িত্বে আসে তখন কিন্তু আমার কাছে মনে হয় না তার কোনো লুপ ফল আপনি ধরতে পারবেন, এবং সে অ্যাসিস্ট্যান্ট কোচও ছিল শ্রীলঙ্কার ন্যাশনাল টিমের, হিউজ এক্সপিরিয়েন্স। এবং আমি যেটা ডিসকভার করতে পেরেছি যে তার নলেজ অন্যান্য কোচের থেকে অনেক বেশি। তার সাথে আপনি যদি কথা বলেন, ক্রিকেট সেন্স নিয়ে কথা বলেন, ইজ এ ভাস্ট নলেজ, ইজ এ ভেরি নলেজেবল গাই। সো আমার কাছে মনে হয় একজন হার্ড ওয়ার্কিং গাই, এবং যদি নলেজেবল থাকে এবং তার যদি প্রত্যেকটা কম্পোনেন্ট যদি তার একদম পারফেক্ট থাকে, তাহলে একটা বড় অর্গানকে ম্যানেজ করা কিন্তু খুব কঠিন কিছু না। সেই জিনিসটা কিন্তু নাভিদ করেছে, এবং সত্যি করে বললাম যে নাভিদকে যদি আমরা অ্যাটলিস্ট আরও 5 থেকে 7 বছর রেখে দিতে পারি, এটা 19 হোক বা এইচপিতে হোক বা অন্য কোনো জায়গায় হোক, আমি টু বি শিওর আমি বলবো যে বাংলাদেশের জন্য একটা অনেক বড় উপকার আপনি কি হবে। কখনো বিসিবিকে এই ধরনের কোনো প্রপোজাল দিয়েছেন কিনা? যে আমি নাভিদের সাথে কাজ করিনি। প্রথমে আমি বললাম যে আমি কাজ করিনি না, 2000 সালেও আমি আসলে একদম ডিরেক্ট ছিলাম না। 2022 সালেও আমি খুব একটা ডিরেক্ট ইন্টারাকশন ছিল না। বাট এবছর আমি লাস্ট 1 বছর ধরে আমি যা দেখেছি, আই হ্যাভ ফাউন্ড এ হিউজ ডিফারেন্স বিটুইন অন্য কোচের সাথে। সো নিশ্চয়ই আমার তো একটা এই ট্যুরের পরে বা এই ওয়ার্ল্ড কাপের পরে একটা আমার রিপোর্ট থাকবে এবং আমার একটা থট থাকবে। সেই থট আমি নিশ্চয়ই বিসিবিকে এনকারেজ করব যে এই কোচকে যেন আমাকে মনে হয় আরও লং টার্মের জন্য রাখা হয়। আজিজুল, আমরা নর্মালি দেখি যে বিদেশি কোচ যারা আসে, যারা কাজ করে, একটা অনেক বড় একটা ব্যারিয়ার কাজ করে, হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। মানে নাভিদ নওয়াজ আছে আপনাদের সাথে, রিচার্ড স্টোনিয়ার আছে, সেই ধরনের কি কোনো সমস্যা আপনারা ফেস করেন বা কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার? আসলে দেখেন যে ল্যাঙ্গুয়েজে ফেসটা বললেন যে আসলে আমরা এখন সবাই ডে বাই আপডেট হইতেছি, এবং আমরা চেষ্টা করি যেটা কেউ যদি বোঝে না বা ল্যাঙ্গুয়েজটা আমরা চেষ্টা করি যে নিজেকে বোঝানোর জন্য, সবাইকে সাহায্য করি, এবং এখন ইনশাল্লাহ সবাই মোটামুটি পারে আমাদের ল্যাঙ্গুয়েজ। আমার কাছে মনে হয় না তাদেরকে বাংলা শিখেছেন নাকি? তারাও কিছু কিছু বাংলা জানে। আচ্ছা, আপনার দলে অনেকগুলো অলরাউন্ডার আছে, এটা বলা যায় যে একটা দলের অনেক বড় শক্তি। আমরা রিজান হোসেনকে দেখেছি, তার যে হাইট, পেস বোলিং অলরাউন্ডার। পেস বোলিং অলরাউন্ডার মানে দলে পাওয়া একটা ব্লেসিংয়ের মতো। বাংলাদেশের যে কোনো সেটা জাতীয় দল হোক, বয়সভিত্তিক দল হোক। সামিউন বশির আছে, তিনিও একজন অলরাউন্ডার আছে, বেশ কিছু অলরাউন্ডার আছে। এই অলরাউন্ডার, এতগুলো অলরাউন্ডার থাকা, এটা আসলে কতটুকু কাজে দিচ্ছে দলকে? পার্সোনালি আমার কাছে মনে হয় যে আপনি যখন একটা অলরাউন্ডার টিমে থাকেন, এখানে দুইটা সাইড কিন্তু কভার করে দিতেছে। সো আপনি যে একটা নিশ্চিত থাকতে পারেন যে না, আমার ব্যাকআপ সাইড আছে, ও যদি বোলিংয়ে না করতে হবে ব্যাটিংয়ে ইনশাল্লাহ করে দিতে পারবে, এটাই আমার কাছে সবসময় ভরসা থাকে। আর এমনি আপনার দলে আমরা দেখতে পাচ্ছি একটা ভালো স্টার্ট এনে দেওয়ার মতো জাওয়াদ আবরার আছে, একটা টু অ্যাটাকিং ক্রিকেটার। মানে এটা আসলে আমরা সাউথ আফ্রিকার বিপক্ষে দেখেছিলাম সিরিজে, বেশ কয়েকটা ইনিংস তিনি খুব ভালো খেলেছিলেন। এটা আসলে কতটুকু কাজে দিয়েছে একটা ভালো স্টার্ট এনে দেয়া? আসলে দেখেন, যখন ভালো একটা স্টার তৈরি হয়, টিমের একটা ভিত বলে যেটা আপনি ও তৈরি করে দিয়েছে, যায় ফার্স্টে যেটা ও পাওয়ার প্লে ইউজটা করে দেয়, যেটা কিনা আমাদের টিমের জন্য অনেক ভালো। আমরা এখান থেকে যদি মিনিমাম প্রতিদিন যদি ও পাওয়ার প্লেটা ইউজ করে দেয়, 230 250 ইজিলি আমাদের কাছে চলে আসে। সো ওর রোলটা একটু ডিফারেন্ট, বাট আমি যখন আসি আমার রোলটা একটু ডিফারেন্ট। রিফাত ওর যে অপোনেন্ট, ও এমনই ব্যাটসম্যান যে একটু থেকে খেলতে পারে। তো এই জন্য আর কি, মানে কম্বিনেশনটা এমনই সুন্দর হয়েছে, যাতে কিনা অনেক ভালো হয়েছে যে জাওয়াদ যেভাবে স্টার্টটা করে। রিচার্ডকে নিয়ে একটু কথা বলতে চাই। আমরা দেখেছিলাম 2020-এ তিনি আকবর আলীদের দলের সাথে ছিলেন, এবং সেই সময় আসলে যারা যারা দলে ছিল ফিটনেস নিয়ে অনেক বেশি কাজ করা হয়েছে, এবং প্রতিটা ক্রিকেটার আসলে যেভাবে আসলে ফিটনেস আমরা অনেক সময় ছবিতে দেখেছি, ভিডিওতে দেখেছি। রিচার্ড স্টোনিয়ার আসলে কতটা ভূমিকা রাখছে আপনার দলকে সামনে গিয়ে নিতে?
আসলে দেখেন যে এখনকার ক্রিকেট যেমন আপডেট হইতেছে, তো আপনাকে ফিট হইতে হবে একটা প্লেয়ারের, স্বাভাবিক। আর যেটা উনি শুধু আমাদের নিজের ভাইয়ের মতো, মানে খুবই ভালোভাবে মেশে আমাদের সাথে, সবার সাথে, এবং মোটিভ দেয় আমাদেরকে, যেটা ওখানে খুবই দরকার। অ্যাজ এ কোচ হিসেবে ফ্রেন্ডভাবে মিশে যখন সে কথা বলবে, আমরা যখন কোনো সময় খারাপ বা কোনো সিচুয়েশন আসেও আমাদেরকে চেষ্টা করে যে একটু উৎসাহ দিয়ে আমাদেরকে আগে দেওয়া। মানে তিনি যে ফিটনেস নিয়ে কাজ করেন, কষ্ট হয় কিনা আপনাদের? এটা তো অবশ্যই, কারণ ফিটনেস এমন একটা জায়গা যে নিজের বডি কন্ডিশন মানায় নিতে হবে। এটা কারণ কি অ্যাজ এ ফিটনেস এখনকার ক্রিকেট এমন একটা আপডেট হয়েছে, যার কারণে আপনার ফিটনেসটা আমাদের ওই লেভেলে নিয়ে যাওয়া লাগবেই নিজেকে। মানে একদিক দিয়ে আপনি একটু নিজেকে লাকি মনে করেন কিনা, এশিয়া কাপে আপনি চ্যাম্পিয়ন হলেন ভারতকে ফাইনালে হারিয়ে, পরবর্তীতে শ্রীলঙ্কা সিরিজ আপনি জিতেছেন, সাউথ আফ্রিকার বিপক্ষে আবার ত্রিদেশীয় সিরিজের ট্রফিও জিতেছেন। একটু কি লাকি মনে হচ্ছে কিনা নিজেকে, নাকি আসলে এটা পুরো টিমকে কৃতিত্ব দিবেন? না, অবশ্যই দেখেন যে আমি সবসময় বিশ্বাস করি অবশ্যই 50% লাক, 50% নিজে হার্ডওয়ার্ক। কারণ আমরা যেভাবে কষ্ট করে আসছি, আমাদের মেন্টালি ফিজিক্যালি আমরা যেভাবে আসলে এই এক বছর ধরে যেভাবে কষ্ট করে আসছি, এটা আমরা জানতাম, কনফিডেন্স আসতেছে নিজের মধ্যে যে না, আমরা কিছু করতে পারবো। আর যতগুলো সিরিজ হইতেছে এবং সারা যতগুলো রাখছে, এটা থ্যাংক ইউ টু বিসিবি যে এতগুলো সুন্দর সিরিজ রাখছে, আমার জন্য খুবই উপকার হইতেছে। তো এটাই আর কি, আমরা যে না, আমরা ভালো প্রিপেয়ার্ড এবং ভালো মানে কনফিডেন্স লেভেল আমাদের সবার। একটু আলোচনা হয়েছিল আপনাকে নিয়ে, আমরা দেখতে পেয়েছিলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, এবং বাংলাদেশের এখন যে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও বলেছিলেন, যখন আপনি পরীক্ষা অ্যাভয়েড করে যখন এশিয়া কাপে পার্টিসিপেট করেছিলেন, তো এই ব্যাপারটা আসলে মানে আপনি পরবর্তীতে আসলে কিভাবে আসলে নিয়েছেন ব্যাপারটা, এই সিদ্ধান্তটা কিভাবে নিলেন বা কেন নিলেন? আসলে দেখেন যে খেলাটা এমন সময় পড়ছিল যে আমার পরীক্ষা এবং আমার খেলাও এক্স্যাক্টলি, তার আমি বেশি সময় ক্রিকেট নিয়ে সব সময় আসলে। আর ওই সময়টা আমার প্রিপারেশনটাও ছিল না যে আমি পরীক্ষার সামনে দিব। আমি এভাবে বাসায় বলছিলাম যে না, আমার ওইভাবে নাই, কারণ কি আমি যদি পরের বার দিই তাহলে বেটারভাবে দিতে পারবো, কারণ কি ওয়ার্ল্ড কাপের পরে এক্সামটা। এই জন্য আমি ওই চিন্তা করে আর কি বলছিলাম যে না, তাকে বলছি ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো বাসা থেকে। তখন দেখলাম যে না ক্রিকেটের জন্যই যায়, আর তো দেশের জন্যই খেলা। আচ্ছা, ওভারঅল সেজন ভাই, যখন আসলে এই সিদ্ধান্তটা ক্যাপ্টেন নিয়েছিল অ্যাজ আ সিলেক্টর, তখন আপনি আসলে ব্যাপারটা কি আপনার কাছে খুব সারপ্রাইজিং ছিল কিনা? না, খুব একটা সারপ্রাইজিং ছিল না, বিকজ অফ দেখেন এক একটা প্লেয়ার এক একটা মোটিভ নিয়ে কিন্তু ক্রিকেট খেলে। সাপোজ আমি যদি এখন তামিমের দিকে তাকাই, তাহলে আমি কিন্তু চিন্তা করি তামিম বাংলাদেশ টিমের একটা ক্যাপ্টেন হবে, ট্রুলি, যে একটা সময় বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হবে। সেই পারপাসেই কিন্তু আমরা ওকে গ্রোন আপ করেছে। ও 15-ও ছিল ক্যাপ্টেন, 17-এ 19 সব জায়গায় কিন্তু ওকে ক্যাপ্টেন করেই কিন্তু এনেছে। সো ওর পড়াশোনাটা আসলে, ও যদি ক্যাপ্টেন হয়, ও কিন্তু ইকুইভ্যালেন্ট টু অনার্স পাস বা মাস্টার্স বা পিএইচডি পাস। এবং অন্য একটা প্লেয়ার যদি আমি বলি যে না, ও কি ন্যাশনাল টিমে খেলতে পারবে নাকি খেলতে পারবে না, তার জন্য আসলে পড়াশোনাটা ভেরি ইম্পর্টেন্ট। এখন হয় কি, কার জন্য কোন জিনিসটা সুইটেবল, এটা কিন্তু তার নিজের জানতে হবে, এবং আমাদের পারিপার্শ্বিকতা যে মানুষরা রয়েছে তাদের কিন্তু সেই এভলিউশন করার ক্ষমতা থাকতে হবে। এখন ওকে আমরা যদি পরীক্ষার জন্য বলতাম যে না তুমি পরীক্ষা দাও, তুমি শ্রীলঙ্কা ট্যুর করো না, তাহলে হতো কি আমার টিমটা না আমি ওইভাবে আবার কনক্রিট করতে পারতাম না। দেখেন, একটা ক্যাপ্টেন যখন টিমে না থাকে, তখন মেটসেট ক্যাপ্টেন এসে সেখানে টিমটাকে চালায়, এটা না অনেকটাই আমাদের কাছে ফ্র্যাজাইল হয়ে যেত। যে আমাদের যে ডেভেলপমেন্ট প্রসেসটা, সেই প্রসেসটা ফ্র্যাজাইলিটি চলে আসতো। সেই জিনিসটা আবার শুরু করতে হতো আমাদের এই ট্যুর থেকে। ওই যে লাস্ট যে শ্রীলঙ্কা ট্যুর, সেই ট্যুরে কিন্তু আমরা কোনো এক্সপিরিয়েন্সই পেতাম না, বা ডেভেলপমেন্টের খুব একটা কার্ভটা ভালো হতো না সে যদি অ্যাবসেন্ট থাকতো। সো আমার কাছে মনে হয় যে কিছু কিছু ডিসিশন যেসব মেড করতে হবে, সেটা আসলে প্লেয়ারদের প্রসপেক্ট দেখে, প্লেয়ারদের কোয়ালিটি দেখে এবং এভলিউশন করার ক্ষমতা রেখেই কিন্তু আসলে তাদেরকে ওই সব ডিসিশন নিতে হবে। ইয়েস, এডুকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আজকে যদি তামিম না পরীক্ষা দেয়, পরের বছর তামিম পরীক্ষা দিবে এবং ওখান থেকে পাশ করে যাবে। তামিমের কিন্তু এডুকেশনটা হলো ইম্যাটেরিয়াল, পাশে থাকবে, ওকে হেল্প করবে, এবং ক্রিকেট সেন্স যদি ভালো থাকে, তাহলে পড়াশোনাটাও কিন্তু খুব ভালো করে চালিয়ে যেতে পারবে। ইয়ার গ্যাপ ডাজন্ট ম্যাটার। সারা ওয়ার্ল্ডে আপনি দেখবেন যে ইয়ার গ্যাপ কিন্তু খুব একটা ম্যাটার করে না। সো এই জিনিসটা আসলে সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণে এমফাসাইজ করা হয়েছে, সত্যি কথা যে তামিম ওয়াজ হেজিটেড, আমরা ফুল কোচিং স্টাফ
হেজিটেট, পুরো টিমের মধ্যে একটা প্যাম্পারিং সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। সো আমার আমার একটাই অনুরোধ যে 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 ডিপার্টমেন্টে থাকবে সেই ডিপার্টমেন্ট নিয়ে আসলে কথা বললে ভালো হয়, বা আমি যদি ন্যাশনাল টিমের প্রতি এমন একটা কথা আমি বলবো যেটা আসলে ন্যাশনাল টিমের যদি এফেক্ট ফেলে, তাহলে কিন্তু আসলে ভেরি ডিফিকাল্ট ন্যাশনাল টিমে যারা কাজ করতেছে তাদেরকে একটা রাইট ডিরেকশনে কাজ করে। সেম অ্যাজ ইট ইজ যেন একজন অ্যাসিস্ট্যান্ট কোচ যদি এসে এই জিনিসটা বলে, তাহলে নিশ্চয়ই ওই জায়গাটা আসলে খুব আমি বললাম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, সেই ক্রিয়েটটা আসলে হেলদি সিচুয়েশন হয় না। বিকজ অফ আমি জানি যে ওর পরীক্ষাটা দেওয়া কি ঠিক হচ্ছে না, কি ঠিক হচ্ছে না। সো জিনিসটা আসলে খুব বেশি এমফাসাইজ করা হয়ে গেছে, এই জিনিসটা আসলে এতটা না করলেও পারতো আমার কাছে মনে হয়। শামীম ভাই, মানে আপনি বেশ এই দলের সাথে ট্যুর করেছেন, শ্রীলঙ্কাতে দেখেছেন, সাউথ আফ্রিকায় দেখেছেন। ওদের এজ লেভেলের ক্রিকেটাররা যে ধরনের লজিস্টিক সাপোর্টটা পায় বা যে ধরনের ফ্যাসিলিটিসগুলো পায়, এগুলো কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা আমাদের দল কি একই সেম কোয়ালিটি বা সেই ধরনের সাপোর্ট কি পাচ্ছে? মোর দেন সাপোর্ট আমরা দিচ্ছি। আমাদের গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আমি মনে করি যে ওয়ার্ল্ডের মধ্যে দ্য মোস্ট এক্সপিরিয়েন্স ডিপার্টমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন ডিপার্টমেন্ট অ্যাজ ওয়েল। আপনি যদি দেখেন অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপের আগে কয়টা ম্যাচ খেলে যাবে, নিউজিল্যান্ড কয়টা ম্যাচ খেলে যাবে, সাউথ আফ্রিকা মাত্র একটা সিরিজ খেলেছে, ইন্ডিয়া ইংল্যান্ডের সাথে একটা সিরিজ খেলেছে, পাকিস্তান এখনও খেলেনি। বাট আমাদের কিন্তু 19 থেকে 20টা ম্যাচ খেলা হয়ে গেছে, এবং আমরা ওয়ার্ল্ড কাপের আগে মিনিমাম 38 to 40টা ম্যাচ খেলে যাব ওয়ার্ল্ড কাপে। আচ্ছা, এবং আল্লাহর রহমত যে গেম ডেভেলপমেন্টকে এরকম লাক্সারি দিচ্ছে বিসিবি, যে আন্ডার 19 লেভেলে একটা টিমকে এত ট্যুর, এত ফ্যাসিলিটিস, এত লজিস্টিক সাপোর্ট, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আন্ডার 19কে দিচ্ছে। এটা কিন্তু আসলে বিসিবির একটা আমি বললাম বড় মহানবতা। এই ওয়ার্ল্ডের কোনো বোর্ড এতটুকু লাক্সারি গেম ডেভেলপমেন্টকে দেয় না। আমি তো দেখলাম ইভেন সাউথ আফ্রিকার গেম ডেভেলপমেন্ট দেখে এসেছি, জিম্বাবুয়েটাও দেখে এসেছি, মানে অনেকগুলো গেম ডেভেলপমেন্টের সাথে পরিচিত আমি। সো তাদের এরকম লাক্সারি দেয় না, তাদেরকে ন্যাশনাল টিমে হিউজ ফ্যাসিলিটিস থাকে, বাট 19 নিয়ে তাদের আসলে খুব একটা বেশি থাকে না। বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ড যা দিচ্ছে আমি বলবো যে ফেয়ার এনাফ। রেজাল্ট ভালো হচ্ছে, আরও দিবে, আমি মনে করি যে অদূর ভবিষ্যতে আরও দিবে। সো আমার আপনি দেখেন, আপনি ওয়ার্ল্ডের কয়টা টিম বিদেশি কোচ আন্ডার 19 পরিচালনা করে, ফিজিও করছে, আমাদের কম্পিউটার অ্যানালিস্ট আছে, আমরা ফুল একটা স্কোয়াড, আমাদের 9 জন কোচিং স্টাফ আছে, মানে ন্যাশনাল টিমের মতোই। ন্যাশনাল টিমের মতোই এত বড় ফ্যাসিলিটিস তো আসলে। আমরা আরো কথা বলবো, যেহেতু সামনে বিশ্বকাপ আছে, কি ধরনের পরিকল্পনা আপনারা আগাতে চাচ্ছেন সেটা নিয়ে কথা বলবো, তবে ফিরছি একটি বিরতির পর। দর্শক, ফিরলাম ক্লেমন বেউন্ডা গ্যালারিতে। আমরা কথা বলছি যুব দল নিয়ে, যারা আসলে ত্রিদেশীয় সিরিজ জয় করে এসেছে। আমার সাথে আছেন সেই দলের অধিনায়ক আজিজুল হাকিম এবং নির্বাচক এহসানুল হক। যেটা আসলে কথা হচ্ছিল যে আমাদের সামনে যেহেতু বিশ্বকাপ আছে, এবং এই বিশ্বকাপকে লক্ষ্য রেখে সামনে আর কি কি সিরিজগুলো আছে বা প্রস্তুতির জন্য কি কি আসলে আপনারা আয়োজন করছেন? আমাদের তো সামনে ইংল্যান্ড ট্যুর, ওখানে আমরা 5টা ওয়ানডে খেলবো, একটা প্র্যাকটিস ম্যাচ খেলবো। আচ্ছা, দেন ওখান থেকে আমরা একটা বড় গ্যাপ পাবো, বোধহয় 15 থেকে 20 দিনের পরে। তারপরে আমাদের একটা ক্যাম্প শুরু হবে। এই ক্যাম্পটার প্রিপারেশনটা হবে আসলে আফগানিস্তানের জন্য। আফগানিস্তান হোম সিরিজ রয়েছে, সেই আফগানিস্তান হোম সিরিজের জন্য সেখানে একটা প্রিপারেশন থাকবে। আফটার দ্যাট নভেম্বরে যদি হোম সিরিজ শেষ হয়, এখন শুনছি যে এশিয়া কাপের আসলে ডেটটা ফিক্স নাই, এই জন্য আসলে অনেক কিছু আমরা প্ল্যান করতে পারছি না। এশিয়া কাপটা যদি ডিসেম্বরের আর্লি স্টেজে হয় বা নভেম্বরের লাস্টে হয়, দেন আমরা একটা গ্যাপ পাবো 15 দিনের ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন জন্য। এবং ওয়ার্ল্ড কাপের নিশ্চয়ই আমরা 4-5 দিন আগে যাবো ইনশাল্লাহ। বিগত বোলার উইকেটে আমরা এখন পর্যন্ত জানি না কোথায় কেমন উইকেটটা, ওইখানে অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, এখন যেই জিনিসটা, এই পিরিয়ডটা হলো যে আমাদের এখন জাস্ট আমাদের প্রস্তুতি না, প্রিপারেশন পিরিয়ড। এবং আমরা যেসব জিনিসগুলো ল্যাকিংস করে আসছি সাউথ আফ্রিকা, জিম্বাবুয়েতে, এবং
ওয়ার্ল্ড কাপে যেসব টিমের সাথে খেলা সেই সব টিমের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের প্রিপারেশন নিতে হবে। আমাদের ফার্স্ট খেলা হবে ইন্ডিয়ার সাথে। সো ইন্ডিয়াকে আমরা এশিয়া কাপে হারিয়েছি, বাট ইন্ডিয়া কিন্তু অনেক ঘুরে দাঁড়িয়েছে। প্রথম 6টা ব্যাটসম্যানের উপরে আমাদের কিন্তু ওয়ার্কআউট করা শুরু হয়ে গেছে। ওদের বলার যে স্পিনার রয়েছে, যে ফ্যান্টাস্টিক স্পিনার, তাদের উপর আমরা ওয়ার্কআউট করা শুরু করব। সাথে খেলা রয়েছে আমাদের নিউজিল্যান্ডের সাথে। সো নিউজিল্যান্ড কেমন টিম সেটার উপর কিন্তু আমাদের ভিডিও অ্যানালিস্ট কিন্তু ভিডিও পাঠিয়ে যাচ্ছে, তার উপর আসলে ওয়ার্কআউট করা চলছে। সো ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনটা শুধুমাত্র মাঠের মধ্যে আপনারা ভিজুয়াল দেখবেন না, আমাদের কিন্তু ভিজুয়াল অ্যাক্টিভিটিসও শুরু হয়েছে। কোথায় কি প্রবলেম আছে, কার প্রবলেম আছে, বিশ্বকাপে যারা যারা আমাদের অপোনেন্ট তাদেরকে নিয়ে হোমওয়ার্ক করা শুরু হয়ে গেছে। এবং একটা কথা আসলে বলতেই চাচ্ছি, যেহেতু যুব দল হলেও এখন আসলে মডার্ন ক্রিকেটে অনেক কিছুই এগুলোর সাথে ইমপ্লিমেন্ট করা হয়। আমরা জানি যে ঢাকায় এসেছেন জুলিয়ান উড, তিনি পাওয়ার হিটিং কোচ, এবং যতদূর জানতে পেরেছি বিসিবির কাছ থেকে যে শুধু জাতীয় দল না, তিনি অন্যান্য দলের সাথেও কাজ করবেন। তো জুলিয়ান উডকে কি আপনারা চাচ্ছেন কিনা বয়সভিত্তিক দলে আপনাদের সাথে যেন একটা দুটা সেশন যদি কাজ করে, হয়তোবা যেহেতু কিছু বড় স্কোর করার ক্ষেত্রে পাওয়ার হিটিংটাও খুব জরুরি, তো আপনারা কি সেটা চাচ্ছেন কি, বা এই নিয়ে আপনাদের সাথে কথা হয়েছে কিনা? না, ও জানবে না, এটা আমি বলতে পারবো। ঘটনা হলো যে জুলিয়ানের সাথে আমাদের একটা ক্লাসের একটা রয়েছে, আমরা বোধহয় 2টা থেকে 3টা ক্লাস ওর সাথে পাবো, এবং আমাদের প্লেয়াররা ওখান থেকে অনেক কিছু শিখবে। সামনে এটা আমাদের সাথে কাজ করবে আর কি। মানে এটা কবে নাগাদ হচ্ছে? যেহেতু আমরা জানি যে 15 তারিখ থেকে এটা হচ্ছে যে আমাদের তো 21 তারিখ থেকে প্র্যাকটিস শুরু। আচ্ছা, আমাদের 23-26 ডেটটা বোধহয় এরকম ফিক্স হয়েছে। 23-26-এ ও আমাদের সাথে আসলে কাজ করবে। সেটা কি মিরপুরে নাকি? মিরপুরে কাজ করবে। আচ্ছা। এবং আজিজুল হাকিমের সাথে যদি একটু জানতে চাই যে আপনার দলে একজন বোলার আমরা দেখতে পাচ্ছিলাম, আল ফাহাদ, পুরো ত্রিদেশীয় সিরিজে অসাধারণ বোলিং করেছে। মানে তার বোলিংয়ের স্পেশালিটিটা যদি একটু বলেন। যে আসলে দেখেন, ফাহাদ এমন একটা বলার যে ওর উপর আমার এতটাই ট্রাস্ট আছে যে ও যখনই দিবে ওর একটা কনফিডেন্স সবসময় কাজ করে, তুই আমাকে দে। যখনই বিপদে থাকি ও বলে যে তুই আমাকে দে, বলে আমি চাই, ও নিজে থেকে চায় যে না আমাকে দে। এই কনফিডেন্টটা আমাকে বিশ্বাস দিচ্ছে যে না, বোলিং সাইডে আমরা পেস বোলিং সাইডে আমি বিশ্বাস রাখতে পারি যে প্রথমের থেকে যে উইকেটটা নিতে পারে। এটার জন্য আর কি ওর মধ্যে এটাই যে ভালো গুণটা আমি মনে করি যে কনফিডেন্স, এটা আর কি মনে করি। এখন আপনি যে কোচিং স্টাফের সাথে কাজ করছেন, নাবিদ নওয়াজ আছে, তারপরে আপনি আন্ডার-15 আন্ডার-17-এও যেসব কোচরা পেয়েছেন, কিন্তু তার আগে আপনি যেখান থেকে উঠে এসেছেন একেবারে রুট লেভেলে যে ধরনের স্থানীয় কোচের সাথে কাজ করেছেন, পার্থক্যটা কেমন? মানে আসলে ওই রুট লেভেলে আপনি যেহেতু যশোরে ছিলেন, সেখানে যে স্থানীয় কোচ ছিল তারা যে ধরনের কাজগুলো করে টেকনিক নিয়ে, আর এখন যে আন্ডার-17-19-এ যে কাজ করেছেন, পার্থক্যটা কেমন দেখেছেন? আসলে দেখেন যে উনি যে আমার কোচ আসলে পার্সোনাল আজিম স্যার, ওনার কাছে আমি মানে আর কি বলতে ব্যাট ধরে শিখছি আর কি ওনার কাছ থেকে ওখানে। আর আসলে ফ্যাসিলিটিস একটা বিষয় আছে যে এখন এখানে যেভাবে পাইতেছি ফ্যাসিলিটিসটা 19-এ আসার পর ওখানে সেভাবে ছিল না, তারপরেও আমরা যেভাবে যতটুকু পাইছি চেষ্টা করছি প্র্যাকটিস করার। আর আসলে পার্থক্যটা আমার কাছে ওইটা ফ্যাসিলিটিস। আর এখন যেটা আপনি বলতেছেন যে অ্যানালাইসিস, এই জিনিসটা ব্যাটিং ভিডিওটা দেখে আমরা বুঝতে পারতেছি আমার ব্যাটিংয়ে কোথায় সমস্যা, বোলিংয়ে কোথায় সমস্যা, তো ওইটা আর কি বেটার হইতেছে আস্তে আস্তে। এই জন্য আর কি আমি মনে করি ওইটাই পার্থক্য। সেদিন ভাই, লাস্ট একটা ছোট করে একটা প্রশ্ন আর কি জানতে চাই, সেটা হচ্ছে যে যেহেতু জানুয়ারিতে ওয়ার্ল্ড কাপ এবং তার আগে এশিয়া কাপ আছে, আফগানিস্তানের সাথে সিরিজ আছে, ইংল্যান্ডের সাথে সিরিজ আছে, এই টোটাল প্রিপারেশন আপনি বললেন বিসিবি যথেষ্ট লজিস্টিক সাপোর্ট দিয়েছে, এতগুলো ম্যাচ আয়োজনের তারা করেছে, এর বাইরে আপনি বিসিবির কাছ থেকে আর কি এমন চান যেটা আসলে এই যুব দলটা ওয়ার্ল্ড কাপ জিততে পারে বা ভালো একটা রেজাল্ট এনে দিতে পারে? কোনো কিছু যদি চাওয়া থাকে বিসিবির কাছ থেকে? না, তেমন একটা বেশি চাওয়া নেই আসলে। আমাদের যতটুকু খেলার পরিমাণ রয়েছে ফেয়ার এনাফ টু বি অনেস্ট, বিকজ অফ দেখেন ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বলেও একটা কথা আছে। আন্ডার-19 লেভেলে আসলে আমি তামিমকে রিপ্লেস করতে পারবো না। তামিম যদি আল্লাহ না করে ইনজুর্ড হয়ে যায় তাহলে কিন্তু আমাদের টিমটা মানে পুরোটাই ভেঙে যাবে। সো প্রতিটা প্লেয়ারই কিন্তু ইম্পর্টেন্ট। বিসিবি যেই সব খেলাগুলো অ্যারেঞ্জ করে দিয়েছে, এর বাইরে আমার কাছে মনে হয় না আর বেশি খেলা দরকার রয়েছে। কিছু কিছু জায়গায় রেস্ট্রিকশনও করা হচ্ছে, যেমন NCL T20-তে ওদেরকে একটু খেলার থেকে বিরত থাকতে হবে। অল অফ দ্য আসলে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের আওতায় আমরা আসলে কাজ করছি। যদি হিউজ প্লেয়ার থাকতো তাহলে বলতাম যে না ইউ ক্যান প্লে, বাট রাইট নাও যে আমরা যে 20 জন প্লেয়ার, ছোট্ট একটা বাঞ্চ, সেই 20 জন প্লেয়ারকেই আসলে একটা ফুল সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে এবং অবশ্যই আমরাও চাই যে সামনে যে সিরিজগুলো আছে সেগুলোতেও বাংলাদেশ অবশ্যই
ট্রফি জিতুক এবং বিশ্বকাপে একটা ভালো প্রস্তুতি নিয়ে যাক। দর্শক আপনারাও নিশ্চয়ই চান যে এই যুব দলের হাত ধরে 2020-এ আমরা যেভাবে বিশ্বকাপে একটা ট্রফি এনেছিলাম, এবার আরও একটা যেন ট্রফি আমরা আনতে পারি বা দেখতে পাই, সেটার প্রত্যাশা নিয়ে আসলে শেষ করছি। ক্লেমন বেরোন্ডা গ্যালারি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।